প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন চৌধুরী স্বপন গণমাধ্যমকে জানান, পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী 18 মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। ফলে ঈদ উল ফিতরে টানা 7 দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। রাষ্ট্রপতির ভাষণের মধ্যে যেন সরকারের প্রতিশ্রুতিগুলো প্রতিফলিত হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রতিদিনের মতো সকাল 9টার পরপরই সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল 10টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় মন্ত্রী পরিষদের দ্বিতীয় বৈঠক। প্রায় 2 ঘণ্টার বৈঠকে আলোচনায় আসে যুদ্ধ পরিস্থিতিতে করণীয়, সংসদের প্রথম অধিবেশন, আসন্ন ঈদ এবং সরকারের অগ্রাধিকার কর্মসূচি সহ নানা প্রসঙ্গ। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিষয়টিও বৈঠকে আলোচনায় এসেছে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে এটা চূড়ান্ত হবে। আসন্ন ঈদ উপলক্ষে 18 মার্চ নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করে শবে কদর এবং 26 মার্চ জাতীয় দিবস সহ মোট 10 দিনের ছুটি অনুমোদিত হয়েছে মন্ত্রিপরিষদ সভায়। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী জ্বালানি সাশ্রয়ে বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার কক্ষের বৈদ্যুতিক লাইট এবং এয়ার কন্ডিশন 50 ভাগ কমিয়ে দেন এবং একই সাথে দিনের আলো ব্যবহারের জন্য জানালার পর্দাও খুলে দেন। প্রধানমন্ত্রীর এই কাজ ইতিমধ্যেই অনুকরণ করেছে মন্ত্রী এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরও। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছে তার সাথে। মাহবুব, সচিবালয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি নিয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আসলে আজ কিন্তু মন্ত্রী পরিষদের আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সভা ছিল এবং এই সভায় গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আসলে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেগুলো আমরা দর্শকদের জানিয়েছি। তবে মন্ত্রী পরিষদের শুরুতেই আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু একটি অনুকরণীয় কাজ করেছেন। তা হচ্ছে যে বিশ্বের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির সময় আসলে জ্বালানি নিরাপত্তার যে বিষয়টি, সেটিও কিন্তু বৈঠকে আলোচনা এসছে। তো সেটি একদম সুনির্দিষ্টভাবে সারা দেশবাসী কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কোনো নির্দেশনা জারি না হলেও একদম তিনি নিজে কিছু কাজ করেছেন যেটি ইউনিক হয়েছে এবং যেটি অনুকরণ করতে শুরু করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী এবং মন্ত্রীরাও। সেটি হচ্ছে যে তিনি তার দপ্তরের কিন্তু যেটি আলো ছিল, বৈদ্যুতিক বাল্ব, সেটি কমিয়ে দিয়েছেন। তিনি অর্ধেক অফ করে দিয়েছেন এবং এসি বা এয়ার কন্ডিশন যতগুলো চলছিলেন তারও অর্ধেক করে দিয়েছিলেন। তো এর মাধ্যমে জ্বালানি সাশ্রয়ের যে একটি উদাহরণ তিনি দিয়েছেন এবং এই বিষয়ে আসলে আলোচনা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসন্ন ঈদকে সামনে রেখে কিভাবে নির্বিঘ্নে ঈদ উৎসব করতে পারে এবং কিভাবে সেটি যাতায়াত নির্বিঘ্ন নিরাপদে হয় সেটি নিয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে এই আজকের যে মিটিংয়ে। তো সব কিছু মিলে আসলে মন্ত্রিপরিষদ সচিব এটি নিয়ে হয়তো বিকেলবেলা কথা বলবেন। অনানুষ্ঠানিকভাবে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি বিষয়গুলো জানিয়েছেন। আমাদের সাথে কথা বলেছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, তিনিও এই বিষয়গুলো জানিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে মন্ত্রী পরিষদের মিটিংয়ের যে বিষয় ব্রিফ করে থাকেন কিন্তু মন্ত্রী পরিষদ সচিব, সেটি বিকেলবেলা আসলে জানানো হবে। এছাড়া যে ঘোষণা ছুটি আসলে 7 দিন ঈদের করা হয়েছে, তার মধ্যে 17 তারিখ আসলে সবে কদরের বন্ধ এবং 18 তারিখ নির্বাহী আদেশে একদিন বন্ধ দেওয়া হয়েছে এবং তার মধ্যে শুক্রবার আছে, শনিবার আছে, এটি সাপ্তাহিক বন্ধের দিন। এছাড়া 26 মার্চ জাতীয় দিবসের বন্ধ। তো সব মিলে কিন্তু ছুটি আসলে মোট 10 দিন হয়ে যাচ্ছে। 7 দিন হচ্ছে ঈদের ছুটি, এছাড়া এইগুলো মিলে 10 দিনের মোট ছুটি। আশা করছে যে নিরাপদে নির্বিঘ্নে আসলে এই ঈদ উৎসবটি হবে। সব কিছু মিলে আসলে এখন পর্যন্ত একটির পর একটি কিন্তু তার নিয়মিত যে সভা রয়েছে সেই সভাগুলো প্রধানমন্ত্রী করছেন। এছাড়া বিভিন্ন দপ্তরে আজকে সড়ক পরিবহন, নৌ এবং সেতু বিভাগের যিনি মন্ত্রী রবিউল আলম, তার দপ্তরেও কিন্তু মিটিং রয়েছে এবং সভা রয়েছে। সেই সভা কিন্তু করে সার্বিকভাবে হয়তো সেখান থেকে নির্দেশনা যাবে। তো সব কিছু মিলে এই হচ্ছে এখানকার তথ্য। পরবর্তী যে সংবাদ আমাদের রয়েছে সেই সংবাদে আমরা আরও বিস্তারিত তুলে ধরব। মাহবুব, আপনাকে ধন্যবাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী পাওয়া গেছে দাবি করে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করতে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অপসারণের পাশাপাশি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি। সাদিয়া মৌয়ের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। ডক্টর তাহের অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তিনি দাবি করেন সাবেক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান লন্ডন ষড়যন্ত্রের প্রধান হোতা এবং তাকে অপসারণ করা উচিত। এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন এবং তার সেই কাজের পুরস্কার হিসাবেই উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটা উনি পেয়েছেন। উনি ইন্টারিম গভর্নমেন্টের থেকে বিএনপিকে হেল্প করবে নির্বাচনে, আর বিএনপি সরকার গঠন করলে ওনাকে মন্ত্রী বানাবে। এই দুটাই কিন্তু ওই তাদের অবস্থান দিয়ে পরিষ্কার হয়। আমরা মনে করি রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং খলিলুর রহমান সাহেবকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে কি ইঞ্জিনিয়ারিং তারা করেছে, তাদের সাথে কারা জড়িত ছিল। বর্তমান সংবিধানের আওতায় একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকবে উল্লেখ করে ডক্টর তাহের বলেন সরকার লিখিত প্রস্তাব দিলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়ার ব্যাপারটি বিবেচনা করবে জামায়াত। সরকার বর্তমান সংবিধানের আওতায় যে একজন স্পিকার হবে সরকারের কাছ থেকে, আর যে একজন ডেপুটি স্পিকার আছে এটা তারা বিরোধী দলকে অফার করবে। সেই ক্ষেত্রে বিষয়টা কী হয় আমরা বিবেচনা করে দেখব, তবে সেই জন্যে তাদের কাছ থেকে আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব পাওয়া জরুরি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় 9 এপ্রিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এ তারিখ নির্ধারণ করেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন প্রসিকিউশন, আর আসামি পক্ষের আইনজীবীরা বলছেন বেকসুর খালাস পাবেন তাদের মক্কেলরা। এসএম আরিফের রিপোর্ট। 2024 সালের 16 জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়, ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। আবু সাইদ হত্যার ঘটনায় গত বছরের 24 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 30 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। দীর্ঘ 8 মাস ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে 9 এপ্রিল মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 2। সর্বমোট 25 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আমরা আশা করছি যে এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। আবু সাইদ গুলিতে নিহত হননি দাবি করে আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা আসামিরা খালাস পাবেন। এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ এই মামলায় 24 জনই পলাতক, গ্রেপ্তার রয়েছেন 6 জন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। নিরপেক্ষ সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন করে গভর্নর নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন সুশাসন প্রতিষ্ঠায় নতুন সরকারের নেওয়া পদক্ষেপগুলো আশাব্যঞ্জক, এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। টিআইবির অডিটোরিয়ামে সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য টিআইবির সুপারিশ সংবাদ সম্মেলনে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
সক্রিয়ভাবে অবশ্যই। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়ে গিয়ে স্বচ্ছতা ও স্বার্থের সংঘাতমুক্ত প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন নিরপেক্ষ বিশেষ করে স্বার্থে সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে এবং সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বিশেষ করে সর্বোপরি গভর্নরের দায়িত্বের আওতাভুক্ত সকল বিষয়ের স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে ভূমিকা পালনে সক্ষম এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। তিনি জানান কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক খাতের অভিভাবক, এর নেতৃত্বে এমন ব্যক্তি থাকা প্রয়োজন যিনি সম্পূর্ণভাবে নিরপেক্ষ। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সংশোধন করে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ অপসারণ প্রক্রিয়া স্বচ্ছ কাঠামো প্রবর্তন, পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধিত্ব কমানো এবং স্বাধীন বিশেষজ্ঞ সদস্য বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুন সরকার প্রধান সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলো আশাবাঞ্জক বলেও মন্তব্য করেন তিনি। যে হাত বদলের সংস্কৃতি, এটা আমাদের সময়, আমরাই এখন জিতেছি, আমরাই সব নিয়ে নেব, এই যে সংস্কৃতি এবং সেটি থেকে উত্তরণ করতে না পারলে এটা আত্মঘাতী হবে। যারা দায়িত্ব পেয়েছেন সরকার পরিচালনায়, এটা যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আত্মঘাতী হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 28 ক্রু সহ 189 বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশিরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েন তারা। তাদের গ্রহণ করতে বিমানবন্দরে অপেক্ষারত স্বজনরা বলেন, হঠাৎই যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় স্বজনরা উদ্বিগ্ন ছিলেন। ফেরার খবরে গভীর রাতে বিমানবন্দরে চলে আসেন তারা। প্রিয়জনকে নিরাপদে ফেরত পাচ্ছেন, এটাই তাদের জন্য বড় স্বস্তি। ঢাকা আরিচা নবীনগর চন্দ্রা মহাসড়কে ফুটপাত দখল নিয়ে জনদুর্ভোগ দিন দিন বেড়ে চলছে। পথচারীরা বাধ্য হয়ে সড়কে নামছেন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনেক অভিযোগ করছেন প্রভাবশালী চক্র বাসুহারা নিয়ে ফুটপাত দখল করে দোকান পরিচালনা করছে। প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আশুলিয়া ঢাকা আরিচা নবীনগর চন্দ্রামাহা মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় এবং জাতীয় স্মৃতিসৌধের সামনেও ফুটপাত দখল করে অসংখ্য অস্থায়ী দোকান গড়ে উঠেছে। এর ফলে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এখানে দেখা যায় জাতীয় স্মৃতিসৌধ সরকারিভাবে বসা নিষেধ, তারপর আমরা দেখা যায় দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করে খাইতেছি, দেখা যায় ভিআইপি অথবা বিভিন্ন সমস্যা হলে আমরা চলে যাই, আবার বসি। আমাদের এখানে 2 দিন পর পরে অভিযান দেয়, সরাই দেয়, রাস্তাঘাটে বসতে হবে না। এই রাস্তায় ফুটপাতে মাটির ভিতরে দোকান করি, তাও যদি আমাদের অস্তিত্ব করে দেন, আমরা কই যায় বাঁচবো, কি খাবো, সেই একটা ব্যবস্থা করে দিয়ে তেমন আমাদের অস্তিত্ব করেন। সাধারণ মানুষের অভিযোগ, এসব অবৈধ দোকান থেকে নিয়মিত মাসোহারা নেওয়া হচ্ছে প্রভাবশালী একটি চক্রের মাধ্যমে। প্রশাসনের উচিত এই অসঙ্গতির বিষয়গুলো খুঁজে বের করা এবং ব্যবস্থা নেওয়া। জনসাধারণের জন্য যদি আপনার হাইওয়ে রোডগুলো যদি ক্লিয়ার রাখা যায় তাহলে জনসাধারণের জন্য ভালো, চলাচলের জন্য ভালো। ফুটপাতে অনেক দোকানপাট হওয়ার কারণে দেখা যায় সঠিকভাবে আমরা অফিসে পৌঁছাতে পারি না, অনেক লেট হয়, যানজটের কারণে হাঁটা চলাচল আমাদের অসুবিধা হয়। নিরাপদ সড়ক চাই, এর আশুলিয়া থানার কমিটির সভাপতি জিএম মিন্টু বলেন, ফুটপাত দখল প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে পথচারীর নিরাপত্তা সংকট বাড়বে। সড়কে গাড়িগুলো মেইন রোডে চলে যাচ্ছে, বহু দুর্ঘটনা ঘটতেছে। তারা বাম লেনে যাত্রী নামাতে পারতেছে না, রাস্তার মাঠে যাত্রী নামানো হচ্ছে, সেখানে দুর্ঘটনা ঘটতেছে। রাস্তার মধ্যে মাঝ লেনই দেখবেন যে যাত্রীরা দাঁড়িয়ে থাকে, আর মাঝ লেনই যাত্রী নামানো হচ্ছে, সেই কারণে দুর্ঘটনা ঘটছে। অবৈধ দোকান উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। জনদুর্ভোগ কমাতে নেওয়া হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা। ফুটপাতে দোকানদারি বা ব্যবসায়ীদের অবস্থান প্রসঙ্গে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা জিরো টলারেন্স হিসাবে আমরা কাজ করি। আমরা জেলা পুলিশ এবং স্থানীয় প্রশাসন, লোকাল প্রশাসনকে যোগাযোগ করে এই অভিযান অব্যাহত রাখবো এবং যতদূর সম্ভব আমরা চেষ্টা করতেছি এগুলো এদের জন্য। দখলমুক্ত ফুটপাত, চাঁদাবাজি বন্ধ এবং দোকানীদের পুনর্বাসন নিশ্চিত হলে পথচারীদের চলাচল নিরাপদ হবে। এই লক্ষ্যে সকল কর্তৃপক্ষের কার্যকরী উদ্যোগ প্রত্যাশিত। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক। এবারে উত্তাল মধ্যপ্রাচ্য।
ইরান ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যৌথ হামলায় ইরানে অন্তত 1045 জন নিহত হয়েছেন। বুধবার তেহরান সহ ইরানের পবিত্র শহর কোম, ইস্ফাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও অপারেশন ফতে খাইবারের 5ম দিনে 17 দফায় ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। মধ্যরাতে ইসরায়েলের নতুন করে মিসাইল ছুড়েছে। ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হেডকোয়ার্টারে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। দেশটির ইরবিল বিমানবন্দরের কাছেও আঘাত হানে তেহরানের একটি ড্রোন। আল খার্জ শহরে তেহরানের 3টি ক্রুজ মিসাইল প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। দিন যত গড়াচ্ছে উত্তাল হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইরান। হামলা পাল্টা হামলার জেরে থমকে গেছে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাসের উৎপাদন ও বাজারজাত করার প্রক্রিয়া। যুদ্ধের প্রভাব এরই মধ্যে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত সাদিয়া হক মৌয়ের প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শীর্ষ নেতা খামেনিকে হারিয়ে শোকাহত ইরান যেন বারুদের মতো জ্বলে উঠেছে। মধ্যপ্রাচ্যের দেশে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। অবশ্য এই হামলা থেকে বাদ যাচ্ছে না মার্কিন পৃষ্ঠপোষকতার বিভিন্ন জ্বালানি অবকাঠামো। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যে তেল খনিতে তেল উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এর প্রভাবে বিশ্বব্যাপী তেলের বাজারে মাত্র একদিনের ব্যবধানে জ্বালানি তেলের দাম বেড়েছে 9%। গবেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘমেয়াদে চললে এতে করে তেলের দাম ব্যারেল প্রতি $80 থেকে $110 পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশ্বের জ্বালানি তেলের মোট শতকরা 20 ভাগ, 100 ভাগের 20 ভাগ জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে আসে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। শতকরা 20 ভাগ, এটা কোনো কম নয়, এটা বিশাল একটা বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়াতে সারা বিশ্বে ইতিমধ্যে তেলের দাম বেড়ে গেছে। বিভিন্ন খাতের জ্বালানি তেল শতকরা হিসাবে মোটামুটি যা আছে তাতে আমাদের 55 দিনের মজুদ আছে। এর মধ্যে আবার বিকল্প জ্বালানি তেলের অনুসন্ধান করে আমদানি করে 55 দিনের পরে যাতে জ্বালানি তেলের অভাব না হয় সেটি আমাদের ব্যবস্থা করতে হবে। রপ্তানির ক্ষেত্রে দেখেন যে আমরা যে কাঁচামালগুলি যেগুলি আমরা আমদানির ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলি তো অনেক আছে যেগুলি মধ্যপ্রাচ্য হয়ে আসে, এবং সেখানে কিন্তু আমাদের এই মুহূর্তে কোনো জাহাজ বার্থিংয়ের ব্যবস্থাটা নেই। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমি মনে করি যে এখন থেকেই সেটা একটা প্রস্তুতি নেওয়া উচিত, যে প্রস্তুতিটার মাধ্যমে আমরা পরবর্তী যে কর্মদিবসগুলো আমাদের চালিয়ে যাওয়া যায়। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের প্রধান শ্রম বাজার। কিন্তু এই যুদ্ধ দীর্ঘমেয়াদে চললে বাংলাদেশ থেকে নতুন শ্রমিক নিয়োগ বাধাগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে রেমিটেন্সে, অর্থাৎ ব্যাংকিং, কেন্দ্রীয় রিজার্ভে। যখন এই যুদ্ধ যদি এই মধ্যপ্রাচ্যে আরও 1 মাস চলে, 2 মাস চলে, অথবা 3 মাস চলে, তখন ঘটনাটা কোন দিকে যাবে? তখন ওইসব দেশে আমাদের প্রবাসী যারা আছে তারা চাকরি হারাবে, এবং ওই যে চাকরি হারাবে তারা দেশে ফিরে আসবে। এবার আসে আমাদের প্রস্তুতির ব্যাপারে। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে ইমিডিয়েটলি আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরকে শারীরিকভাবে প্রোটেকশন দেয়া, তাদেরকে নিরাপদ স্থানে রাখা, এবং তাদেরকে মানসিকভাবে প্রবাসী যারা আছে এবং তাদের ফ্যামিলি যারা দেশে আছে তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করে তারপরে তাদেরকে আশ্বস্ত রাখা, এটা তো রাষ্ট্রের কাজ। এই অবস্থায় দেশের অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের প্রত্যাশা, খুব দ্রুতই আলোচনা বা কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সমাধান হোক এই যুদ্ধের। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।